শালুক ফুলের লাজ নাই, লিখেছেন রাজিয়া রহমান। পর্ব 4। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, এক একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়াও তার নিজের নামে এখনও 2খানা ইটের ভাটা, মিল, জেলা শহরে 4টি গুদামঘর, 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারে দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর যাতে নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেক দিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সবসময় আড়াল থাকে। 3 ভাই 3 জা, এক ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটি মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যানের সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে 2টো, এটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বাইরেটা বের করে আজাদ সাহেব দেখলেন। ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফিট 5, সেখানে ছেলের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। এছাড়া ছেলের অন্য কোনো দিকে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান? ছেলের টাকা পয়সা যাই হোক থাক, লেখাপড়া হচ্ছে গিয়া সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করছে লিলি। সব কিছু খবর নিছি আমি 1 সপ্তাহ ধরে। মা নাই সংসারে, বোন 2টারে বিয়ে দিয়ে দিছে। ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করবো, ওদেরকে আসতে কমো? ওরা তো চিনা ঝোঁকার মতো লাইগে রয়েছে, ওদের কোনো দাবি দেওয়া নাই, ওরা শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বলেন, চেয়ারম্যান সাহেবরা তো চিনেন ভাইজান, যেই লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজো মিয়া, এ দুনিয়ার সব মানুষই চায় একটু বড় হইতে, সেইটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে ও ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিধায় সবাইকে জানাচ্ছেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কিনা জানান দরকার আগে। আদিবা বেগম ধমকে সুরে বললেন, কি বলেন আব্বা আপনি এসব? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যাই কমো তাই হইব। এরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়ের আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড়ভাবেই এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাহলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরও একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও, এখনকার যুগ এটা, আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকেও কোনো সমস্যা নাই, তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটাকে 4টিখানি কথা। সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ কেন করলি রে মা? এখনও খোঁটা শুনতে হয়। নয়না জেগেই ছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে। নিজের চোখ মুছে নয়না বলল, দোষ কি আমার একার ছিল মা? লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা, এই সমাজে এরকম। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা দেখা যায় অসভ্যতা। নয়না মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ, আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা, পুরানো ঘা তো, শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক অনুভূতিও নেই। যা আছে তা শুধুই ঘৃণা। লিলি বেগমের মুখে হাসি ফুটল। সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ রব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে কিছু একটা হতে চলেছে, তাহলে আজকের স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছে হয় পাখির মতো উঠতে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বারান্দায়। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের ওপর থেকে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়ি পিনতুম। এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই।
আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। শালুক লাফিয়ে উঠল শুনে আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে, তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রিটেস্ট এক্সাম, আপাতত তাহলে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এমনিতেও এসব নিয়ে শালুক তেমন একটা চিন্তা করে না। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে, তাতে কি হয়েছে? সে যে পরীক্ষা অ্যাটেন্ড করছে এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোটো চাচা, শাপলা শালুকে তো সামনে প্রিটেস্ট মনে হয়, ওদের লেখাপড়ার কী অবস্থা? স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলার তো লেখাপড়া ভালোই চলে, এসএসসিতেও ভালো করেছে, এবার ইন্টারেও ভালো করবে আশা করি। বিভাগে পড়েছে আমার শালুককে নিয়ে, কোনো মতেই ওরে পড়ালেখায় মনোযোগী করা যায় না। নিজে পড়ে না, কারো কাছেও পড়ে না, টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ টিকেও সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট, অথচ এই মেয়েটা যে কেন এমন হলো? আচ্ছা, তুই তো অনেক দিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিমড়ি খেয়ে পেল। শাপলা বলল, বাবা, আমারও তো টিচার দরকার, ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা, তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একটা টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি, বলো কোনো নাম, আপনি চিনবেন হয়তো, চেয়ারম্যান চাচার ছেলেও। যদি কাউকে পড়ায় না, তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো। ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন, এলাকাতেই থাকে। শাহরুখের মুখ বেদনা নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় বুঝি সে। আদনান হাসতে হাসতে বলে, এই গোবরের বস্তাকে পড়াবে পলক, পাগল হয়ে যাবে ওকে পড়াতে গেলে। চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন। একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জা অপমানে শালুকের চোখে পানি চলে এলো। কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এ ধরনের কথা সবসময় বলবে না ভাইয়া, ও ছোট মানুষ, একটু বেশি চঞ্চল হয়তো, সবাই তো একরকম হয় না। যখন তখন ওকে এসব বলে ওর মন আরও খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে লজ্জা দেওয়া না। আশা কফিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব ঠিক কথা বলেছে, এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো আশা ধ্রুবকে সমর্থন করায়, কিছুটা অপমানিতও বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম, তুই নিজেই বুঝি সুপুরুষ সাধু পুরুষ, তুই নিজেই তো শালুকে এসব বলতি, এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলা বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনও ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বলতে হবে না টিনেজ ছেলেমেয়েদের সাথে আমাদের কীরকম বিহেভিয়ার করা উচিত। এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করাতে হয়। বাবাচাটা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল, তো না করেছে কে তোকে ধ্রুব? যা না, তুই গিয়ে শালুকে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর, দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাইয়া, স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দিব। মুখ থেকে যখন যা বের হয় তা বলে নিজেকে খুবই স্মার্ট ভাবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো, সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনানের কথাই বলতে পারলো না যেন। ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করছে? সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠে যেতে আশা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও, আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিওর পারসন, ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের চল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত ঠোঁট কামড়ে বলল, আমাকে জ্ঞান দিতে এসে না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেল, আফিফার দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা ঘ্রাণে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাওয়ার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে, সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে দাদির সব কথা শুনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে। দাদির সব কথায় সায় দিয়ে শেষে হেসে বলে, দে ভাই আজকে একটু খাই, বাসমো আর কতদিন, মনের খাস নামিটায় মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কই না আমার ঘরে যে হঠাৎ? কিলো বোন, কী খবর, ডর লাগতেছে বুঝি? ডরে কিছু নাই বোন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে। ভয়ের তো সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে।
যদি উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সেতার বেগম মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে, চোখের সামনে সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করলো, অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানতো। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলছে। কি করবেন সেতার বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এইসব ভেবে রেখেছে জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরও বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতে আদনানের রাগ আরও বেড়ে গেল। ধ্রুবর কলার চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল, আফিফা যেমন তোমার বোন, ও আমারও বোন। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হবে না। সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিও নি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাই না। দরকার হলে আমি আজকের ট্রেনেই চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিসফিস করে বলল, মামি এবার বুঝছো তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে। আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সবসময় খোঁচা দিয়ে কথা বলো যে আমার মাকে, এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পেছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরও ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হয়েছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হয়নি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছ তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলের চেয়ারে বসে আশা মিটিমিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে তুই বলে এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই। তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বোঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত, এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কী করবে বুঝতে পারলো না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নোকাচ্ছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেওয়া শিখছে দেখছিস তুই? দেখ না আমার নাকের কী অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখিয়েছি আমার বোনকে কাঁদতে। তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়নার ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কী পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন। বাইকে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরে নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। যেন শালুক নয়, মাথা একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা, মাথায় হিজাব থাকা একটু ভদ্র লাগছে তাকে।
কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পলকও এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সোফায় সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষাতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী দুটো মেয়ে এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী তিনজন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে। মহিলা তিনজনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে। শালুকে এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেললো। একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়ে কিছু একটা বলছে ওরা। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলো। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটাও চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতির থ্রি-পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা সব আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে তিনজনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিল এনে ধ্রুব উপরে গেল। তারপর তিনজনকে ধমক দিয়ে বললো, বিয়ে হবে আফিফার, তোদের লজ্জা করে না? ধেই ধেই করে সেজে গুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যেন তোদের দেখতে এসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে তো দাগ কেন কলমের? এই তোর খাতা কি নেই? হিজাবে তো আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালির নিচ দিয়ে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কি না তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে? শাপলার বিছানার উপর দপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার, জীবনেও কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান, আশা ও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বসেছে, বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়েপক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়েপক্ষে যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের পাকা কথা সেরে ফেলবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতে আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমক দিয়ে বললেন, বেয়াক্কেলের মতো খেতে বসে গেলি তুই। একটাবার এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে ঝুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো আর তুই নাচতে নাচতে খেতে বসে গেলি। আক্কেল কি তোর কোনো দিনও হবে না? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা দরকার এখন। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করছি। আদনান, আমাদের বিয়ের সময় কি এরকম দেখা দেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এইসব লাগবে না। তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানে, শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর তুমি কবুল বললে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা গড়নের এক মাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো সক্রিয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখব। আদনান হেসে বলল, পাগল হয়েছো তুমি? আমি আর লুঙ্গি ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাবো আর আমি নাকি এখন লুঙ্গি পরবো। আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে গেল, বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেললো হাবিজাবি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারলো যে সে আসলে 1 লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা ধরে পড়েও যদি 1 লাইন মুখস্থ না করতে পারে তবে সেই দায়ভার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি। নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখলো আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো।
কিন্তু তা প্রকাশ করলো না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল করে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ, ব্যাগের উপর সবার নাম লেখা। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আসার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতে দেখলো ভেতরে লেখা, ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি শার্টে কে সব লিখেছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠলো এটা পড়ে। কে লিখেছে এটা? না, এই হাতের লেখা তো তার অজানা। বোকা শালুক বুঝলো না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছিঁড়ে ফেললো। ধ্রুব শালুকের রুমে এসে বললো, তোর টিচার ঠিক করে এসেছে, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুকের মুষ্টিবদ্ধ করে হাত পেছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসে বলল, জানিস আজকে কী হয়েছে? আমার কেশবতীর কথা বলেছি না তোকে? ওর জন্য হিজাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কী হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি, পেছনে কি? শালুক চমকে উঠে সব জানলা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট্ট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখলো লেখা আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এটা, লাভ লেটার? শালুক ঘামতে লাগলো। কি জবাব দেবে শালুক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাফসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব তা কি ভেবেছে কবে?